ও মেয়ে, তোর বয়স কত? কি জানি গো, মা থাকলে বলে দিত। সেই যেইবারে দাঙ্গা হলো, শয়ে শয়ে মানুষ মরল, হিন্দুদের ঘর চলল, মুসলমানদের রক্ত ঝরল, তখন নাকি মা পোয়াতি। দাঙ্গা আমার জন্মতিথি। ও মেয়ে, তোর বাবা কোথায়? মা বলেছে গরিবদের বাবা হারায়। কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল, মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল। মা বলতো শিবের দয়ে তোকে পেলাম, শিবকেই তাই বাপ ডাকলাম। ও মেয়ে, তোর প্রেমিক আছে? ছেলেরা ঘোরে ধারে কাছে। প্রেমিককে গো, মিষ্টি মিষ্টি কথা বলে, স্বপ্ন দেখায় দিন দুপুরে, চুড়ি কাজল মেলাতে কেনায়, ঝোপের ধারে জামা খোলায়। ওসব নন্দ কাকা করেছে দুবার, প্রেমিক ওকেই বলবো এবার। ও মেয়ে, তোর পদবী কি? বাপই নাকি দেয় শুনেছি। পদবী থাকলে ভাত পাওয়া যায়, বাপের আদর কাঁদায় হাসায়। ওটা কি বাজারে মেলে? কিনবো তবে 2-10 দিলে। দামি হলে চাই না আমার, থাক তবে ওই বাপ ঠাকুরদার। ও মেয়ে, তুই রূপসী? লোকে বলে ডাগর গতর সর্বনাশী। রূপ তো নয়, চোখের ধাঁধা, যৌবনেতে কুকুরি রাধা। পুরুষ চোখের ইশারা আসে, সুযোগ বুঝে বুক ও পাছায় হাতও ঘষে। রূপ কি শুধু মাংস পেশি? তবে তো আমি খুব রূপসী। ও মেয়ে, তোর ধর্ম কি রে? মেয়ে মানুষের ধর্ম কি গো? সব কিছুতে শরীর ঘিরে। সালমা বলে ধর্মই সমাজ বানায়। সন্ধেবেলায় যখন দাঁড়ায়, কেউ তো বলে না হিন্দু নাকি, সবাই বলে কতই যাবি। বিছানা নাকি ধর্ম মেলায়, শরীর যখন শরীর খেলায়। তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানাকে। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহৎ আশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন চায় না সত্যের খোঁজে, আমরা বিকে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা যে বিশ্বাস করব, সাহস হয় না। না করবো যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে সে লিখেছে
লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্র নাইতে। বাঙালি কবির লেখা কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী ওঠে সমুদ্র থেকে। তারপর বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ। লিজি তাকে খুব আস্তে আস্তে বলছে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রু বিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি? হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানাই, আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার কাছে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণেই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার শরৎবাবু, একটা গল্প লেখো তুমি, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরেরই থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন উঠে ফুলে, ফুলচন্দন পড়ু ওর কলমের মুখে। ওকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা কেউ ফরাসি জার্মানি জানে না, কাটতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে যে অসম্ভব বর মাগি, জানি আমি সে বর পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। এদিকে মালতী পাশ করুক MA, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু এখানেই যদি থেমে থাকো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও, বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা কবি, যারা বীর, যারা শিল্পী, যারা রাজা, নেমে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না কেন, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে মুষলধারে বর্ষণ হচ্ছে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এখানে জলান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি আমার কপালে। মালতী এসে দাঁড়াক এক কোণে, আর তার সেই
অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটেশারটি উড়লো, গল্প আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। এ শহরে আমি গ্রাম থেকে আসা এক ঝাঁক নীরবতা। সময় পেলে সবাইকে বলি আমার জীবন কথা। মা বাসনে মাঝে বাবুদের বাড়ি, এই বেলা ওই বেলা। আমি আর বোন খালি পেটে খেলে ভাত রাঁধা খেলা। আমাদের কোনো স্কুল টুল নেই, বই টই নেই কোনো। তোমরা যারা স্কুলে পড়ো তোমাদের বলি, শোনো, সেরকম এক রঙিন দুপুরে কদম গাছের ছাই আমি আর বোন ঘুমিয়ে পড়েছি। একজন পায়ে পায়ে এসে দাঁড়ালেন, গেরুয়া বসন, বিবেকানন্দ যেন। বললেন, এই দুপুরে তোমরা ঘুমিয়ে পড়েছ কেন? শহরে যাও না, ফেরি টেরি করো। এভাবে ঘুমায় কেউ? চোখ মেলে দেখি কেউ নেই, শুধু গেরুয়া রোদেরই ঢেউ। সন্ধেবেলায় মাকে বললাম, আমি ছোট তাও মানি, কিছু নাই হলে ফিরে আসবই, নাম ঠিকানা তো জানি। তোমার কষ্ট ভালো লাগে না তো, দেখি না চেষ্টা করে। বলে আমি মাকে প্রণাম করেই বেরিয়েছি খুব ভোরে। বোনটার কাছে রঙিন পৃথিবী, মার কাছে ছেলেবেলা। গচ্ছিত রেখে শহরে আমি এই বেলা ওই বেলা। গলিতে গলিতে ছোট জানালায় কখনো করিনি দেরি। এ শহরে আমি ছেলে মেয়েদের স্বপ্ন করেছি ফেরি। মা বাবা অফিসে, যে ছেলেটা একা সারাদিন বসে ঘরে, একা একা শুধু সারাটা দুপুর ছুটির অঙ্ক করে। আমি তাকে বলি, এই যে খোকন, এখনই দেখো না ভেবে, টই টই মাঠে ঘুড়ি ওড়ানোর স্বপ্ন এনেছি, নেবে? গোটা স্বপ্নটা 10 পয়সায়। তার হাতে দিয়ে বলি, আবার আসবো শুক্রবার, আজ তবে ভাই চলি। ভাই বোন নেই, ঘর ভরা দামি পুতুলেরই চারপাশে। গালে হাত মেলে একা বসে, চোখে বৃষ্টিরা ঝেপে আসে। তাকে বললাম, কি নেবে গো খুকু? বলল সে, ভাই ভাই। এই নাও ধরো। ভাই বোনে ভরা গোটা খেলা ঘরটায়, 12 পয়সায় জলের দামে। কিনে নাও এক্ষুনি, এত সস্তার স্বপ্নওয়ালা পাবে না গো খুকুমণি। যেই দেখলাম ছোট্ট গলির শেষ জানালায় থেমে, উদাস রঙেরই ছেলেটি ক্লান্ত কম্পিউটার গেমে। তাকে বললাম, জানালায় এসো, যে স্বপ্ন চাও তাই বেচতে এসেছে খুব সস্তায়, বলো না কোনটা চাই। আবির মাখানো ছুটির বিকেল, 25 পয়সা দাম। গুড়ি গুড়ি কিছু বৃষ্টিও নাও, আজ তবে চললাম। মা বাবা ঘুমিয়ে ভোরবেলাতে যে মেয়েটি খোলে দোর, ইতিহাস পড়ে, তার হাতে দিয়ে বকুল কুড়ানো ভোর। 20 পয়সায় এই স্বপ্নটা, ফ্রিতে কিছু পাবে নাকি এই ভেবে যে তাকায় মেয়েটি। বলি, আরও আছে বাকি, চাইলেই মন খুলে চাও, করো না কো ছলছুতো। এই নাও তুমি মালা গাঁথবার কল্পনা মাখানো সুতো। বেলগাছিয়ায়, শ্যামবাজারে, হাতিবাগানে, বিরল স্ট্রিটটা ঘুরে চলে যাই আমি শিয়ালদহ থেকে বেহালা ভবানীপুরে। রাসবিহারীর পরে বালিগঞ্জ,
ঠাকুরিয়া গড়িয়ায় স্বপ্ন বেচতে বেচতে আমার বিকেল গড়িয়ে যায়। আমি হেঁকে বলি, স্বপ্ন নেবে গো, সস্তা আমার কাছে। এই যুগেরই সব ছেলে মেয়ে শোনো, অনেক স্বপ্ন আছে। স্বপ্ন নেবে গো, সস্তা আমার কাছে। এই যুগের সব ছেলে মেয়ে শোনো, অনেক স্বপ্ন আছে। আমপুরনোরে নদীতে সাঁতার, তিলের নাড়ু চুরি, রথের মেলার হাওয়াই মিঠাই, আরো কত ভুড়ি ভুড়ি। খেজুর পাতার খুঁড়ন চরকি, তাল পাতা হাত ঘড়ি, খোলাম কুচিরে মাছের ঝোলে, নুড়ি পাথরের বড়ি। ধুলোরে ভাতের খেলাঘর আছে, পরন কথার ঠামি। আকাশ জোড়া এই রামধনুকের স্বপ্ন বেচছি আমি। নতুন ভারতবর্ষ, তোমরা সব সেরাদের দলে। টেলিভিশনের 100 পর্দার রূপকথা এঁকে চলে। ভাই বোন নেই, কাকু কাকিমাও, ঠাম্মা দাদু নেই। ব্যস্ত বাবা মা, বন্ধু করেছ কম্পিউটার কি। প্রথম হওয়ার দৌড়ে তোমরা সকলেই ফার্স্ট হবে। স্বপ্ন তো নেই, ব্যস্ততা ভরা অদ্ভুত শৈশবে। ময়নামতির নদীর ওপারে অবাকপুরের ছেলে, স্বপ্ন বেচতে শহরে এসেছি বোনকে ও মাকে ফেলে। স্বপ্ন নেবে গো, অনেক স্বপ্ন, কাঁধে স্বপ্নের ঝোলা। স্বপ্ন নেবে গো, অনেক স্বপ্ন, কাঁধে স্বপ্নের ঝোলা। এ কলকাতায় আমি প্রথম স্বপ্নের ফেরিওয়ালা। এ কলকাতায় আমি প্রথম স্বপ্নের ফেরিওয়ালা। কবি স্নিগ্ধা সরকারের লেখা শতাব্দীর অভিশাপ। আচ্ছা, 100 বছর পর 2120 সাল কি আমরা বলতে পারবো এই 20 সালটা বিগত 5 শতাব্দী থেকে মহামারী ডেকে আনছে? 1720 সালে প্লেগ, 1820 সালে কলেরা, 1920 সালে স্প্যানিশ ফ্লু, আর 2020-তে আমাদের নিজের হাতে ডেকে আনা নোবেল করোনা ভাইরাস। যদিও চীনাদের নিজের হাতে ডেকে আনা এই অভিশাপ, অবশ্য তারা বারণ করেছিল এই অভিশাপকে। আর বাকিরা বলছে এতদিন বাড়িতে বসে থাকা যায় নাকি। অথবা কেউ কেউ বলছে আমার কিছু হবে না, হতেই পারে না। এই ধরনের যারা রয়েছে তারা সরকার বা প্রশাসনকে বুড়ো আঙুলে দেখিয়ে ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করছে। তার ফলস্বরূপ 1জন 2জন করে 10-20, ধীরে ধীরে শত সহস্র। এরপর লক্ষাধিক মানুষকে এই অভিশাপের নাগপাশে ঠেলতে থাকে তারা। হকার, কুলি থেকে বড় বড় শিল্পপতি, সবার কর্মক্ষেত্রে তালা লাগিয়ে সকলেই গৃহবন্দী, শুধু এতটুকু শোনার অপেক্ষায় কখন টিভির পর্দায় ভেসে উঠবে ব্রেকিং নিউজ আর বলবে, এইমাত্র পাওয়া খবরে জানা গেল নোভেল করোনা ভাইরাসের অ্যান্টিডট আবিষ্কার হয়ে গেছে এবং এর প্রয়োগ সফল হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে 8 থেকে 80 সকলেই। নাকি নিতান্ত মূর্খের মতো আমরা আমাদের মূর্খতার পরিচয় দিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়াবো যত্রতত্র, আর পৃথিবীটাকে বানিয়ে তুলব একটা আস্ত শ্মশানপুরী। সৎকার তো দূরের কথা, চিল, কাক, শকুন ছিঁড়ে ছিঁড়ে খাবে আমাদের পচা গলা লাশগুলিকে। সময় আর বেশি নেই। আমরা চাইলেই এই মানব জাতিকে
পৃথিবীর বুকে আরো অনেক অনেক শতাব্দী টিকিয়ে রাখতে পারি। আর নয়তো ওই ডাইনোসরের বংশের মতো নির্বংশ হতে লাগবে না খুব বেশি একটা সময়। আজ পুরো পৃথিবী গৃহবন্দী, শুধু চাইছে এই অভিশাপটাকে শুধরে নিয়ে পৃথিবীটাকে থমকে না রেখে আরো এগিয়ে নিয়ে যেতে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলবে সবাই, হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। তাদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেকে কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, কিন্তু ও ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরেরই বিপদে ছোটে। পাড়ারে তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি, তবুও তোমরা বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ। দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরেরই দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু এত এত নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে গড়ে ওঠা নতুন কলোনির টালির ঘরে, তোর স্কুল মাস্টার বাবার সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম দিয়েছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একদম শিশুর মতো। অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র্য থেকে, শোষণ থেকে মুক্তি। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম? সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বাবু হয়ে বসতিস চুপটি করে। আমরা একে একে তোকে ধানতুপ্পো দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবা সেই বন্ধু
ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু ধান তুপুই দিতাম আর মনে মনে বলতাম, ঠাকুর ঠাকুর তুমি আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। ও সত্যিই যেন মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সা একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সেই রসদ পূর্তির সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনে মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না বাড়লে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরও দুটো টিউশনি নেব। ছাত্র পুড়িয়ে পুড়িয়ে দিনের শেষে মানুষটা একেবারে ক্লান্ত হয়ে যেতেন। রাতের অন্ধকারে তখন উঠোনে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করবার একটানা সুর আমাদের কলোনির ঘরটাকে কেমন জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতোই তুই পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় তোর কত ভালো ফল হলো। তোর মনে আছে খোকন, তোর বাবা বলতেন, আরও পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরও পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কিছু কিনে এনেছিলি। তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে, তোর 2 কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই বাবার বুকের উপরে পড়ে কাঁদছিলিস হাপুস নয়নে। আর সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়ে বলেছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ 1 শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে। তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয় এখন সল্টলেকের সেই মার্ভেল বসানো ঝকঝকে ফ্ল্যাটে। তোর বাড়িতে নিশ্চয় আজ খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? অনেক লোকজন, খাওয়া দাওয়া, হইচই। খুব ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা আছে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমত মা, ওরও তো আছে আমারই খোকনের মতো কোলালু করা চাঁদেরই টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন।
তুই বুঝি এখন আর পায়েস খাস না, না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকাতে। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, এখানে এই বৃদ্ধাশ্রমে, একলা ঘরে। আর কেউ নেই খোকন, তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং। এই কন্ট্রাক্টর বাবু, এক গিলাস জল হবে? কয়লা খাদানে কাজ করছিলাম, বড় পিয়াস লাগেছে। আমার নাম মুংলি গো মুংলি। আমাকে এখানে সবাই চিনি। ওই যে তোমাদের পবনা আছে না, আমার দাদা লাগে। না না না, আমার এখন বসার সময় নাই। তুমি জল দিবে তো দাও। অমন হাঁ করে তো দেখছো কি? কি বলছো? আমার বিহা? তোর এখন কি? সে কবে ছোট বিলাতে হয়েছিল। তা বাদে মরদ আমাকে ছাড়িয়ে দিয়েছে, আর নিয়ে যায় না। এসব খুব দুঃখের কথা। তবে তার লাগে বড়ক দিনে লাজ করা আমি ছাড়বো কেনে? কি যে বলো, আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি? হাসালে দেখছি কন্ট্রাক্টর বাবু, হাসালে। তা বাদে একদিন সত্যি তুমি লাজ দেখতে চলে এলে, তারপর শাড়ি দিলে, গয়না দিলে, ভালোবাসা দিলে। বিহা করবে, ঘরে নিয়ে যাবে। না না, আমরা ছোট্ট জাত। কি বললে তুমি? এই যুগের লেখা পড়া জানা বাবু, জাতপাত কিছু মান্য নাই। কলকাতায় বাংলা বাড়ি, মোটর গাড়ি। যা, কি যে বলো কন্ট্রাক্টর বাবু, বনের ফুল তো বনেই সাজে, তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবে কেনে? ভালোবাসা, তুমি পুরো হুসমা লোকে। তা বাদে দিন গড়ালো, মাস গড়ালো, বুনো ফুলের বাস গেল, তাজা ফুল বাসি হলো। তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতো বললে, বিয়ের কথা। যা, বিয়ের কথা কখন বলেছি? কি যে বলিস, বিয়ে? বললাম, তাহলে ভালোবাসা নিলে, শরীর নিলে, নতুন একটা শরীরে জন্ম দিলে, এসবের কি হবে? কি বললে? 500 টাকা নিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তারখানা? ও, তুই তাহলে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেলি? তুই তাহলে আলাদা কিছু লোস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে টাঙ্গিটা যখন হাতে ছুটে এলাম না, তখন পলাই গেছে কুত্তাটা। আমিও ছাড়ি নাই, দিন রাত খুঁজে বেড়াই। খুঁজতে 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 একদিন রাতেরই বেলা ধরে ফেললাম কোয়ার্টার। তখন দেখছি আমাকে দেখে বালি সুতরাচ্ছে। বললাম, এ বাবু, বালি সুতরাই এমন খুঁজছো কি? পিস্তলটা তো আমার হাতে, ভালো দেখ কেমন সাজেছি আমি। এক হাতে পিস্তল আর এক হাতে টঙ্গি। কি ভালোবাসা! ভালোবাসার মানুষ মারা পা। তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা, ফুটি লুটে গত টাকা ছিবড়া করা, এসব কোনো পাপ নয়, তাই না কন্ট্রাক্টর বাবু? তোর ঘরে বউ আছে, সে বিধবা হবে, বেটা বেটি আছে, তোর উন্নাত হবে। কই, তাদের কথা তো আগে কখনো শুনি নাই। ছাড় ছাড় ছাড়, তুই আমার পা ঝাড় বলছি। তুই একটা ভদ্রলোক, লেখা পড়া জানা বাবু, ভুলি কুকুরের পাড়া আমার পায়ের কাছে শুয়ে মিউ মিউ করে কাঁদছে। দেখে যাও, ওগো
তোমরা সবাই দেখে যাও। ছি ছি ছি, টাঙ্গি দিয়ে মারবো কি? এই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো গলির কুকুর মারে নাই। মারলে তো আমার এই টাঙ্গিটাই নষ্ট হবে। যা যা যা, ছড়ে দিলাম। আমি কয়লা খাদানের মুংলি ওয়াকে শেষ তাক ছড়েই দিলাম। গেলাম লদির কাছে, লদিকে বললাম, তুমি আমাকে লাও। কল 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 করে বান বলছিল, পাহারা লদির বান। আমি তোকে এক গলা জলে গা ডুবাই দিয়েছি। লদি বললে, এই মংলি, মংলি তুই করিস কি? বলে তো হাইরে গেলি। তুই না হারু সর্দারের বিট্টি বঠিস? তো ঠাকুর দেখবেন সিদ্ধু কানুর কাঁধে কাঁধ দিয়েছিল। যা যা, তোর সব ময়লা আমি ধুয়ে দিলাম। জল থাকে মাথা খাড়া করে উঠ। এই পাথর খাদানের মাটি আর গাঁ গিরামের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার ফাঁক থাকে। আরো হাজার হাজার লাখো লাখো মংলিকে পাহারা দিবার লাগে তীর গার আর টাঙ্গি হাতে সর্দারের পারা তুই রুখে দাঁড়া। যা মংলি যা, তুই রুখে দাঁড়া। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ের দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্যারই 3 জন। আমি বললাম, দেখেও এসেছি। যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে কোলে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমুই চুমুই তাকে ভরে তুলব। সে তার 4 বছরের দাদা রুনুবাবুর সঙ্গে ঘুমিয়ে থাকবে কাদা হয়ে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমেরই মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করল, অ্যাপ্লাই করেছো? আমার জন্যে তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এসে ঘুমের মধ্যে জিজ্ঞেস করল, আমার জন্য অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না ফুটপাত থেকে, হোম থেকে, রাস্তা থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত। সুকান্ত মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে এসেছে ওরা। লাল শাড়ি পরে মঞ্চে এসে দাঁড়ালো 26 বছরের বিমলা অরুণ দাস। দীপ্ত কণ্ঠে বলে চলল, আজি এ প্রভাতের বীরিকর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। রাতের রজনীগন্ধা প্রতি রাতে গন্ধ বিলায়, সারা রাত জুড়ে
খদ্দের আবদার মিটিয়ে অসুস্থ পঙ্গু শয্যাশায়ী স্বামীকে স্নান করিয়ে খাইয়ে পড়িয়ে তবে আসতে পেরেছে স্বেচ্ছাসেবী সংস্থার ওরাও দুর্গা অনুষ্ঠানে। তার আবৃত্তি দীপ্ত উচ্চারণ শুনে কে বলবে সে যৌনকর্মী? সাদা সালোয়ারের ওড়নায় অর্ধেক মুখ ঢাকা অনুরাধা মল্লিক, লম্বা রোগা মেয়েটি মঞ্চে এসে দাঁড়ালো, খালি গলায় গেয়ে উঠল, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। এমনই সে কণ্ঠ যে সুকান্ত মঞ্চের গোটা পরিবেশটাই বদলে গেল। ও যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী, তখন একদিন কলেজ থেকে ফেরার পথে 4 জন অসুর মিলে ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। আজও একটা স্কুলে পড়ায়। ও এখন আর ওই রকম অসুরদের দেখে ভয় পায় না। ওই অসুরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় ছাত্রছাত্রীদের। এবারের দুর্গা মধুমিতা সর্দার মঞ্চে এসে দাঁড়ালো। ছিপছিপে মেয়েটি, ধপধপে ফর্সা, রূপের আলোয় আলোকময় মঞ্চ। সারা মঞ্চ জুড়ে হরিণীর মতো নেচে গেল মেয়েটা। নাচের মুদ্রায় এক তীর্যক বিদ্রোহ এই পচা গলা সমাজের বিরুদ্ধে। নাচের মুদ্রায় সমাজের মুখে লাঠি ছুঁড়ে মারছিল মেয়েটা। ওর বাবা ওকে বিক্রি করে দিয়েছিল টাকার বিনিময়ে। বড়টার থেকে পুলিশ ওকে উদ্ধার করে। ও এখন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। পরের দুর্গার মাউথ অর্গানের করুণ সুরে সুকান্ত মঞ্চের বাতাস কেঁদে উঠল। পূরবী বিশ্বাস, বয়স 24, ছোটবেলায় নিয়মিত ধর্ষিত হয়েছে নিকট আত্মীয়ের দ্বারা। তারপর যখন বড় হয়ে বুঝতে শেখে, তখন একদিন ওই আত্মীয়কে খুন করে বসে। ও এখন সংশোধনাগারে সবার প্রিয় পূরবী দিদিমণি, সবাইকে জীবনের পাঠ দিয়ে চলেছে। পরের অনন্যা মঙ্গলা বাউরি, ও গেয়ে উঠল জীবনের জয়গান। পৃথিবীর যত ব্যথা ছিল লুকানো, সব যেন বেরিয়ে এলো তার সুরে। ও প্ল্যাটফর্মের মেয়ে, ছাদনা স্টেশনে ওর জন্ম। মঙ্গলবারে জন্মেছিল বলে সোহাগ করে ওর মা নাম রেখেছিল মঙ্গলা। ও মায়ের মতো প্ল্যাটফর্মে ভিক্ষা করে না, ও অটো চালায়, আর অটো চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে অনাথ শিশুদের খাওয়াই পড়ায়। সুকান্ত মঞ্চে ওরাও দুর্গা অনুষ্ঠানে আজ যেন একটা স্বর্গ নেমে এসেছে। বিমলা, অনুরাধা, মধুমিতা ও পূরবী মঙ্গলা প্রত্যেকেই এই সমাজের সাক্ষাৎ দেবী মূর্তি। এরা প্রত্যেকেই সমাজের অসুর দলনে কল্যাণময়ী মা দুর্গা। মারিফাড়ার, জন্ম এপ্রিল মাস, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্তবয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছিল। তার জবানিতে জানা যায়, যখন তার 2য় মাস, তখন মদের দোকানে ঝিরে সাহায্য নিয়ে সে 2বার ডুস নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল অর্শায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারিফাড়ারের জবানি, সে চুক্তিমতো পাওনা গণ্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে। মদেরই সঙ্গে রোজ
গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মোক্ষণ হতে থাকে। কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে তখনও সে অপ্রাপ্তবয়স্ক। দেবতারই কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে, কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দর দর করে তার ঘাম গড়াচ্ছিল। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনই রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারত না এমনটা ঘটতে পারে। এমন একটা সাদা মাটা মেয়ের শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি। সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল। হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেটি দিয়ে সোজা ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে তার গোপন কথা গোপনই রাখল। সারাদিন কাপড় ধুতে থাকলো আর মাথার মধ্যে দাপাদাপি চলতে থাকলো। তার মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী। অনেক রাত্রে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। সমাত্রই কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো মেয়েটা। রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হয়ে এলো। পেট ছিঁড়ে বাইরে বেরোনোর জন্য ছটফট করছে বাচ্চাটা। মারি ফারারের জবানবন্দি থেকে। বাচ্চাটা জন্মালো আর 5টা বাচ্চার মতোই দেখতে তাকে। কিন্তু মারি ফারার আর 5টা মায়ের মতন নয়। ঘেন্না করবেন না। ছেলের জন্ম দিয়েছেন যে মা, সে মা নয় বা কেন? কিন্তু মশাই সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে তাকে জন্মানোদের যা বলছিলাম বলি। যে ছেলে জন্মালো তার কি হলো বলি? মারি ফারারের জবানবন্দি। এখন সে আর গোপন কথা গোপন রাখতে চায় না। কাজেই মশাইরা বাকিটা শুনুন, শুনে রায় দিন। এখন সবে সে বিছানায় গিয়ে উঠেছে। ঘরে সে একা। তার সারা শরীর অবশ হয়ে আসছে। জানে না কি হবে। গোগানি থামানোর জন্য মুখে বালিশ চাপা দিল। কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কনকনে শীত। তাই শেষ চোখটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানি না, বোধহয় ভোরের দিকে। বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে। কি করে বাচ্চাকে ঢাকবে জানে না মা। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে। কিন্তু মশাই আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার বলছে বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠল। চিৎকার। ভয়ে পাগল হয়ে মারি তাকে কিলি চর ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাকে নিয়ে মারি বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখল শরীরটাকে। সকালবেলায় আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারি ফারার জন্ম এপ্রিল মাস। কুমারী মা শাস্তি পেয়ে জেলে মারা গেল। সে সমস্ত মানুষের পাপ বহন করেছে।
ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাঁচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছে, তাকে কুলোটা বলবেন না। তার পাপ ভয়ঙ্কর, তার যন্ত্রণা আরও বেশি। সুতরাং মশাইগণ, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানুদের সাহায্য চায়। জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছি। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়েছিলাম ভারতবর্ষের মাটিকে আমি মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকে শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করল? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না,
লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজনে গণতন্ত্রের টুটি চিপে ধরেন। ধিক আপনাদের! আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলে মেয়েদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলাই আমার ভাষা, এই ভাষাই আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙরু। এই ভাষাই আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে রবীন্দ্রনাথ আমার কানে কানে বলেছিল, ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, অফিসে, পুজো প্যান্ডেলে, বিয়ে বাড়িতে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। এমনকি যে হাউসিংয়ে থাকি সেখানেও অবিরাম চলতে থাকে লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের ভেতরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করে, আকাশের দিকে যদি আপনারা না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পুরা গুজরাট তৈরি হবে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। চারিদিকে ভয় আর ভয়। যদি পুত্র না হয়, একটাই তো লিঙ্গ আছে মোটে। সগর্বে দিনের অন্ধকারে সপাটে ঢুকিয়ে দেয় দাঁড়ে, ছুরি, কাঁচি, সাঁড়াশি যা চোটে। না হওয়া তুলতুলে হাত, বুক, পেট, যোনি, মাথা ভেসে চলে যমুনা স্রোতে আমাদের মহান ভারতে। তবু বেঁচে আছি। ফুটপাথে টায়ার জ্বালিয়ে ভাত ফুটোই যে অর্ধনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে অলঙ্কিতা দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে ঘরে ফেরা বারে মাতালের অনজ্ঞ বধূকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো তুমি নারী, বেঁচে ওঠো, প্রচণ্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক, আই শ্যাডো ফেসিয়াল, আমি পার্ক স্ট্রিট, আমি হাড়ি কাটালেন, নিভৃত জ্যোৎস্না, নির্জমতম অশ্রু, আমি পৌঠান, মীরা, বনলতা সেন। পুরুষ আমার প্রেমিক ও চিরশত্রু, তবুও তাদের সবচেয়ে ভালোবাসি। পদপল্লবে ওরা চুমু খায়, তবু আমরা ওদের
বউ, মেয়ে, সেবাদাসী। আমি সে মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গাযাত্রীর গলায়, কুলীনে ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তানে জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্গু দেখেছি। ট্রেনে, বাসে, ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ফিরে উপদেশ, নির্দিষ্ট কামরা বা সিটে যাওয়ার। শূন্য থেকে শূন্যেরই ভিতরে দিয়ে আমি হাঁটি, আর জনে জনে জিজ্ঞেস করি, তোমাদের বাড়ি মেয়ে আছে? কেউ কেরোসিনে ঠেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কেউ কুপ্রস্তাব দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে? কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পর্ন ছবি টাঙিয়ে দিয়েছে তার দেওয়ালে দেওয়ালে? পথের উপরে দিয়ে আমি হাঁটি শুধু এসব প্রশ্ন নিয়ে। ধুলো ওড়ে শুধু, বালি ওড়ে নিরুচ্চার শূন্যেরই ভিতর। লিঙ্গ ভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় ফেটে যাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আছো। নারী, তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও অমূল হাওয়া। এই আকাশ তোমার, এই আকাশের সমস্ত নক্ষত্র তোমার, এই নদী, অরণ্য, কাশবন তোমার, এই ঝাউপাতা তোমার, এই মেঘপুঞ্জ, এই জল, হাওয়া তোমার। আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছনোর জন্য পেরুতে না হয় এমন দুর্গম অরণ্য, আর যেন কোনো পুরুষের গুহা থেকে এরকম রক্তাক্ত বের হতে না হয় কোনো নারীকে। এই মাঠ তোমার, এই শস্যক্ষেত তোমার, এই আলপথ তোমার। দিগন্ত থেকে যত দূর দেখো তুমি, সব তোমার। তুমি যদি নারী হও, তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো। তুমি যদি মানুষ হও, দুহাতে শিকল ছেড়ে একবার উঠে দাঁড়াও। দুহাতে শিকল ছেড়ো, এই হাত তোমার। দুপায়ে দৌড়ে যাও, এই পা তোমার। দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার। তুমি ঠা ঠা করে হাসো, এই চোখ, গ্রীবা, ঠোঁট সব তোমার। তুমি আদ্যন্ত তোমার, তুমি আমূল তোমার। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীদের যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই যারা আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আজ আমি প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসী চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধকার, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার এই চলার পথে দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন,
মহামেঘ প্রভাঙ্ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেবে, হয়তোবা। চারিদিকে ভয় আর ভয়। যদি পুত্র না হয়, একটাই তো লিঙ্গ আছে মোটে। সগর্বে দিনের অন্ধকারে সপাটে ঢুকিয়ে দেয় দাঁড়ে, ছুরি কাঁচি সাঁড়াশি যা চোটে। না হওয়া তুলতুলে হাত, বুক, পেট, জনি, মাথা ভেসে চলে যমুনার স্রোতে আমাদের মহান ভারতে। তবু বেঁচে আছি। ফুটপাথে টায়ার জ্বালিয়ে ভাত ফুটোই যে অর্ধনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে অলঙ্কিতা দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে ঘরে ফেরা বারে মাতালের অনজ্ঞ বধূকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো তুমি নারী, বেঁচে ওঠো, প্রচণ্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক, আইশ্যাডো ফেসিয়াল, আমি পার্ক স্ট্রিট, আমি হাড়ি কাটালেন, নিভৃত জ্যোৎস্না, নির্জমতম অশ্রু, আমি পৌঠান, মীরা, বনলতা সেন। পুরুষ আমার প্রেমিক ও চিরশত্রু, তবুও তাদের সবচেয়ে ভালোবাসি। পদপল্লবে ওরা চুমু খায়, তবু আমরা ওদের বউ, মেয়ে, সেবাদাসী। আমি সে মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়। কুলিনে ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তানে জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, চলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্গু দেখেছি। ট্রেনে, বাসে, ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ফিরে উপদেশ, নির্দিষ্ট কামরা বা সিটে যাওয়ার। শূন্য থেকে শূন্যেরই ভিতরে দিয়ে আমি হাঁটি, আর জনে জনে জিজ্ঞেস করি, তোমাদের বাড়ি মেয়ে আছে? কেউ কেরোসিনে ঠেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কেউ কুপ্রস্তাব দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে? কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পর্ন ছবি টাঙিয়ে দিয়েছে তার দেওয়ালে দেওয়ালে? পথের উপরে দিয়ে আমি হাঁটি শুধু এসব প্রশ্ন নিয়ে। ধুলো ওড়ে শুধু, বালি ওড়ে নিরুচ্চার শূন্যের ভিতর। লিঙ্গ ভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় ফেটে যাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আছো। নারী, তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও অমূল হাওয়া। এই আকাশ তোমার, এই আকাশের সমস্ত নক্ষত্র তোমার,
এই নদী অরণ্য কাশবন তোমার, এই ঝাউ পাতা তোমার, এই মেঘপুঞ্জ, এই জল হাওয়া তোমার। আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছনোর জন্য পেরুতে না হয় এমন দুর্গম অরণ্য, আর যেন কোনো পুরুষের গুহা থেকে এরকম রক্তাক্ত বের হতে না হয় কোনো নারীকে। এই মাঠ তোমার, এই শস্যক্ষেত তোমার, এই আলপথ তোমার, দিগন্ত থেকে যত দূর দেখো তুমি, সব তোমার। তুমি যদি নারী হও, তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো। তুমি যদি মানুষ হও, দুহাতে শিকল ছেড়ে একবার উঠে দাঁড়াও। দুহাতে শিকল ছেড়ো, এই হাত তোমার। দুপায়ে দৌড়ে যাও, এই পা তোমার। দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার। তুমি ঠা ঠা করে হাসো, এই চোখ, গ্রীবা, ঠোঁট সব তোমার। তুমি আদ্যন্ত তোমার, তুমি আমূল তোমার। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীদের যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই যারা আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আজ আমি প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসী চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধকার, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার এই চলার পথে দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেবে, হয়তোবা। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল ঘুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোই? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে? তুলিকে আমার ডুরের শাড়িটা পরতে বলো। আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের খড়ের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ফুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকোল? চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলাকাঠি দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে কি আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আমি আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি। আমি আর কোনো বাগানই চাই না মা। সেই দাগটাই হাত বুলিয়ে বাবার কথা আমার মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর পাড়ে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল। আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে
সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নুকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপরে আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই আর তুলির কথা, কালু ফুলুর কথা মনে পড়ে। আমাদের তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক, কি ভালো কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ি তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড় বড় ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ে চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জানা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেজন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ফুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। দাদার একটা ঘড়ির খুব শখ, তাকে সে টাকায় কুলোবে। আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলা খুটখুটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলের মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়। দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে বসে দাদা তাস খেলছে। আমাকে দেখে বলল, হারামজাদি কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবস্বিনী মাগি। কি করে জানলো বলো তো? তাকে আমার গায়ে লেখা আছে। আরেকটা ছেলে চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা আর তুলির জন্য। দাদা একটা টেনে চড় বসালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকেরই টাকা, আর আমার রোজগারেরই টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছবি না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপরে রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার এই টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাছের ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে,
দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, বনবন করে সারা রাত পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার অনেক ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো কারণে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরে গেলে ও বেঁচে যাবে মা, মরে গেলে ও বেঁচে যাবে। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে, তীর্থ স্নান লাগে। সঙ্গী দল গেল জুটি, কত বাল ও বৃদ্ধ নরনারী। নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্যলোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখে মানে না যুবতী, কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করে লব কোনো মতে এক ধারে। ভিজে গেল বোন, তবু দ্বিধা ভরে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সতিকার জ্বরে। বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন। কোলে তারে টেনে লয়, সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সুখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসে দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি। নিশ্চিন্তে নীরবে, তুই হেথা কেন রে? মা শুধালো, সে কহিল যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ়চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী অকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মারা গিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরেরই জলে। যেমনি এ কথা গেল ও আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপে বানে। বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন, নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নীল কলি তুলি তার সর্বদেহে, করুণে কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। বিপ্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলি পারে নয়।
রাখাল যাইবে সাথে, স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসে বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব আমি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় রে নিয়ে যাবে, ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস 2 কাল, তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাশ্বরী নৌকা দিল ছাড়ি, দাঁড়াই রহিল ঘাটে যতকুলো নারী, অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে, ছল ছল করে গ্রাম চুরিনি নদী তীরে। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা। জোয়ারের আসে কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ। মাসির কোলের লাগি জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণী চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জীব সর্প সমগ্র। খল জল ছল ভরা তুলি লক্ষ্য ফনা, খুশিছে গর্জিছে নিত্য করিছে কামনা। মৃত্তিকারে শিশুদের লালায়িত মুখ, হে মাটি হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্বোপদ্রব সাহা আনন্দ ভবন। শ্যামল কোমলা যেথা যে কেউ থাকে, অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধাই ব্রাহ্মণে। ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, 2 কুল চেতাইল আষাঢ়ে সংবাদে। ফিরিল তরীর বুক মৃদু আর্তনাতে, কাছিতে পড়িল টান কল শব্দ গীতে। সিন্ধুরি বিজয় রথ বসিল নদীতে, আসিল জোয়ার মাঝি দেবতারেশ্বরী। তরিতে উত্তরে মুখে খুলে দিল তরি। রাখাল শুধাই আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছেতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ 2 ছেড়ে, উত্তরে বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ে বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তরে সমীরে, উত্তাল উদ্দাম তরণী ভিড়াও তীরে। উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল, কোথা তীর চারিদিকে ক্ষিপ্ত উন্মত্ত জল। আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি, লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি। ফেনিল আক্রোশে একদিকে যাই দেখা, অতি দূরে তীর প্রান্তে নীল বনরেখা। অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি, প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী। উদ্যত বিদ্রোহ ভরে নাহি মানে হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম। তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম, নরনারী গণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক কেহ ক্রন্দন করি ছাড়ি উচ্চ ডাক, ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে। চক্ষু মুদি করে জপ, জননীর বুকে রাখাল লুকায়ে মুখ, কাঁপিছে নীরবে। তখনই বিপন্ন মাঝি ডাকি সবে কহে, বাবারে দিয়াছ ফাঁকি তোমাদের কেউ, জামিনেছ দাও নাই তাই এত ঢেউ। অসময়ে তুফান শুনো এই বেলা, করহ মানত রক্ষা করিও না খেলা। ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল
অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল, না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যাই ফিরা এলো এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তক্ষণি, মোক্ষদ্বারে লক্ষ্য করি এই সেই রমণী। দেবতারে সঁপে দিয়া আপনার ছেলে চুরি করে লয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যে গর্জে উঠি তরাসে নিষ্ঠুর যাত্রী সবে, কহে নারী হে দাদা ঠাকুর, রক্ষা করো রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। ভর্ছিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা রোষনিশ্চেতন, মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে। শেষকালে আমি রক্ষা করিব তাহারে, শোধে দেবতার ঋণ সত্য ভঙ্গ করে। এতগুলো প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষ বসে ওগো অন্তরে জামি। সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর, তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর। শুধু কি মুখের কথা শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরেরই কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালে রে নীল ছেড়ি কাড়ি। মারে বক্ষ হতে মৈত্রমুদি দুই আখি, ফিরাই রহিল মুখ কানে হাতে ঢাকি। দন্তে দন্ত চাপি বলে, কে তাহারে মরিবে মরিবে আঘাতিল বিদ্যুতের কষা। দংশিল বৃশ্চিক দংশ, মাসি মাসি মাসি। বিন্ধিল বন্ধির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারি রহিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিত হেরিলি চাহি মূর্ছিয়াছে পড়ে, মোক্ষদা চরণে তাঁর মুহূর্তের তরে। ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে। ফিরায়ে আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে। আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কলের চরে নদী পেরেতে যায় আষাঢ় মাসের এক হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গিয়েছিলাম বানের তরে। ভাইটি কালে ডুববে, আমি উঠলাম ভাসে। পাড়ার লোকে বললে, বিটি ছিলা জীবন্ত, যদি বেটা ছেলে হইতো তাহলে কি বাঁচত? আমার মরণ লাই। সেই কথাটাই আজ আবার তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চাইপে লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কলের চরের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাছটা ছিল মধু মাছ। টাহারে টাহারে ডাঙা ডাহরে পলাশ বনে আগুন লাগা মধু মাছ। আমার মরণ লাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে আমার মরণ লাই। তুমি রাজপুত্তর, কত লেখা পড়া করা মানুষ তুমি, বিএমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাঠ কুড়ানি, রাঙামাটির গাঁয়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া মিশমিশে কালো। তবে কালো হলে হবে কি, পাড়ার লোকে সবাই বলে ও আর গরম খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, চিপচিপে চেহারা। আমাদের বাঘমুন্ডির হাটের
হলুদ রঙের শাড়ি পরে দাঁড়াইলে, মাথায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কাঢ়ানি। বাপ বাপ আমার বাবু ঘরের মুনিশ খাটা খ্যাত মজুর। এমনিতে তো সবই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনের নিশা ভাঙ করা মানুষ। দিন ফুরাইলে, সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মৌহাতলার মদ ভাটি। ঘর দুয়ার, চিল্লা পিল্লা, লিখা পড়া, বাপের কোনো দিকে নজর নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাত ছাড়ে বাঁচে। মা কিন্তু তাই লয়। মা বলতো, এত ছোটতে বিহা কিসের? আর 5টা বিটি ছেলে যেমন যাচ্ছে স্কুলে, সেরকম যাক কেন, দুপাতা লিখা পড়া করে আসুক। সেই করে টানে টুনে গাঁয়ের স্কুলে কোনো মতন 9 টুকু। ইয়ার মাঝে বলা নাই কহা নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে কি বিহা। তখন কি আর জানতে মতো পুরুলিয়ার খট্টা পাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা নিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুক্ষে। সেই রুক্ষে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যায়ে আমি ভাঙাই দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা যে কোথায় থেকে কে জানে, এক ঘড়িকে দুনিয়া দিলেকে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোককে তোমাকে দেবতা বলেছিল। মনে আছে আমার, সব মনে আছে। তুমি বলেছিলে তুমি আমাকে লেখা পড়া শিখাবে। কাজের চাপে সে আর তোমার হইল কই? বস্তিবাসী, কেলাপ, রক্তদান, জীবনদান, কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো নাই। এমনি করে দেখতে দেখতে ঘরের চাই বাইরে থাকার সময় গেল ভারে। বড় লোকদের কত রকমের সব হুজুক, গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করা যে একটা হুজুক, সে আমি বুঝবো কিরম করে। দেখলাম হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি পইলে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করবার রকমারি কিরি মাইতে লাগলে একের পর এক। তারপর আবার পালা করে শুনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বললে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বললে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। তুমি বলতে এসব খবর জানার দরকার আছে তোমার? না হলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতেই পারবে নাই। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। তারপর জ্যৈষ্ঠী মাসের এক বেলা ভর্তি অবেলায় তুমি বললে, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পারে। তোমার কথা শুনে এমন অবাক হয়ে তোমার মুখের দিকে চাই রইলাম যে দেখে তুমি সঙ্গে সঙ্গে বললে, না না মিথ্যা লয়, সত্যি বলছি। কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিলাম। আজ আবার কতদিন পরে তোমার হাত ধরে গঙ্গার পারে। বেলা ভর্তি অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। বহুত দূরে পোড়ো মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে। তোমার তখন বাদ ভাঙেছে ভালোবাসার। বইয়ের গলা জড়াই চুমু খাই আদর করার ধুমে তোমার তখন রাস সরে নাই মুখে। আমি কাঠ কুড়ানি, রাঙামাটির গাঁয়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি।
আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আমি বুঝতে পারি? আমার জায়গায় থাকতে যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে? ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে? বলো না, এটা বুঝবো কিরম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএমএ পাস, হাই স্কুলের মাস্টার, তুমি কি বাইরে ছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে দিব্যি পার হয়ে যাবে ক্লদি? পারো নাই বুঝতে, একেবারে পারো না। তাই তো তুমি পার ছাড়িয়ে পালাইছিলে দৌড়ে। কি অবাক মানুষ তুমি! তোমাকে বসাইছিলাম দেবতার আসনে, আজ তোমাকে কোথায় বসাবো বলো? দেখো, মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, আর একজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাতে দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না না, পড়াশোনা করা মাস্টার সে লয়, লেখা পড়ায় সে আনপড়, একেবারে আনপড়। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে? না না, নালিশ আমি করব নাই। নালিশ করে কি হবে? এই পুরো দেশটা সবই তো তোমাদের দখলে। নেতা, মন্ত্রী, থানা, কোর্ট কাছারি সব সেখানে। এই গ্রামের গরিব ঘরের মিয়ার কতটুকু আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা। আজ আবার তোমাকে নতুন করে বলি, শুনো। সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপনে দস্তুরি দিয়ে আমাদের জীবনটাকে চিরকালে পায়ের তলায় চাপে রাখবে, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল, তোমাদের চরণ তলাশ্রয়ে ছিন্ন এ যুগের মৃণাল। ছোট নুনু ছাগল দুটাকে বাঁধলো কি বাঁধলো নাই, ভটভটির পাড়া বেড়াং গেল প করে। তাতে বললে গেল বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হয়েছে, চললাম। রবি ঠাকুর উঠাবের কি পরব বটে, কানে আলো খাটো বটে। ভুল শুনলাম না তো? আতে যাতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম চিদামপুরার থানে। স্থানে কপাল ঠুকে গড় করেছি। হপ্তা হপ্তা সালপা চাঁটে চাঁটে গাইতে সিন্নি ঘাটা খাইছি। ও তো শনি ঠাকুর, বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে। বলতো বারের ঠাকুরের পেশাদ বটে, খবরদার ঘরকে ঢুকাইবি নাই। দুয়ারে বসে খায়ে মুখ কুলুকুচা করে তবে ঘরকে ঢুকবি। এ দেবতা বড় জাগ্রত বটে, সংসার উল্টা পুল্টা করে দিবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর? ওই যে নুনু বলে গেল, হালে হালে ছেলেপেলেদের পাল্লায় পরে গাইতে নতুন নতুন ঠাকুর বেড়াইছে। শনি, রবি, বুধ, শুক্র এসব কাঁইয়ারা ঠাকুর বানাইন ছাড়বে। বড় সালের মাঠে যাইয়ে একবার দেখতে হবে ইহাদের জাগত। তো গেলাম বড় সালের মাঠে। মাইরি বলছি পূজা পরব কোনোই বুঝতে লাগবে।
ফুল জল নাই, কল্লা বাতাসা নাই, বামুন ঠাকুর নাই, খালি তেরপল টঙায় গড় করে বক্তিমে করছে লটু বিহারী মাস্টার। ছোট্ট ছোট্ট ছিলারা পু পা হারমোনি বাজাইলো, গান কইল, কবিতা কইল। ছোট ছোট বিটিগুলান হাত ঘুরাইং ঘুরাইং লাইছিল কতক্ষণ। আবার কোন লাচা কুদারে ঠাকুর গো। মাস্টারকে বললাম, হ মাস্টার, এটা তোমরা কেমন পরব মানাইছ? হ্যাঁ। মাস্টার বলল, রবীন্দ্র জয়ন্তী। আজ রবি ঠাকুরের জন্মদিন বটে। বড় মস্তন লোক হে নুনুর বাপ, গাইতে মোটা মোটা বই নেকেছে, দুনিয়া গোটাই কে না জানে। তুই কবিতা বলবি, বলতে বলতে থকাইন যাবি, আর কবিতা শেষ হবে নাই। গান, থিয়েটার, নোভেল সব সব নেকেছে নাই ঠাকুর। ওই যে জন গণ মন, ওটা তো এনারই লেখা। অন ক্লাসের সহজ পাঠ থেকে শুরু করে বিশ্বভারতী তজ্ঞ, খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর। আনখা বললে হবে? রাখির পরব মানাইছে, সবকাইকে ভাই বলতে শিখাইছেন। তুই আছিস কোথায়? লটু মাস্টারের কথাগুলো শুনতে শুনতে আমি ঘর হয়ে গেলাম। উনার হাত দুটো ধরে বললাম, জীবনে পড়া লেখা কিছুই শিখলাম নাই, আনখা শনি ঠাকুর করেই মরলাম। আর এত বড় ঠাকুরটাকে জানতেই পারলাম নাই। তুমি আমাকে নুনুর স্কুলে ভর্তি করাই লাও মাস্টার, রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবনটাকে ফের নতুন করে শুরু করাইং দাও।